বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই এনসিপির জন্ম হয়েছে। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো বাংলাদেশে বিরাজমান। ওই সময়টাতে দাঁড়িয়ে একটা পণ করে ফেলি যে এই এই শহীদের রক্তের হিসাব আমরা নিব। 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে স্লোগান দিয়ে প্রকম্পিত করতে দেখেছি সড়ক। এরপরে এবার তিনি 25 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রথম কাউন্সিলে মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। বলছি সিনথিয়া জাহিন আয়েশার কথা। আজকে তার কাছ থেকে জানবো সমসাময়িক বিষয়ে, একই সঙ্গে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কতটুকু প্রয়োজন রয়েছে এখনকার সময়। গণঅভ্যুত্থানের শুরুর দিকে আসলে প্রথম যখন আমাদের উপরে সরাসরি আঘাত হানা হয় সেই 15ই জুলাই ভিসি চত্বরে আসলে প্রথম আমি আহত হয়েছিলাম। সেখানে সেই আহত হওয়ার সেই মুহূর্তটা আমাদের উপর যখন সেই নির্মম অত্যাচারটা হয়, সেই নির্মম স্মৃতিটা আসলে 16 তারিখ যখন হসপিটালের বেডে থেকে স্মরণ করছিলাম, সেই সাথে সাথে যখন আমার ভাই আবু সাহিদের শহীদ হওয়ার ঘটনাটা আমাদের চোখের সামনে আসে, তখন আসলে ওই সময়টাতে দাঁড়িয়ে একটা পণ করে ফেলি যে এই শহীদের রক্তের হিসাব আমরা নিব। যারা আসলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করার জন্য, একটা একনায়কতন্ত্র গঠন করার জন্য, নিজেদের স্বৈরাচারিত্ব হচ্ছে এস্টাবলিশ করার জন্য একটা স্বাধীন দেশে একটা যৌক্তিক আন্দোলন করা শিক্ষার্থীদের উপরে এভাবে অকাতরে গুলি চালিয়ে শহীদ করতে পারে, এই হিসাবটা আমরা নিয়ে ছাড়বো। তো সেই জায়গা থেকে যখন আমি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যখন রাস্তায় থেকেছি, সেই 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমরা এখনো আসলে আমাদের সেই লক্ষ্যে এখন পর্যন্ত অর্জিত হতে পারিনি। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো বাংলাদেশে বিরাজমান। সর্বত্র সব প্রতিষ্ঠানে, সবগুলো জায়গায়, সবগুলো ইনস্টিটিউশন আসলে বাংলাদেশে ধ্বংস করে গিয়েছে এই একটা ফ্যাসিবাদী শাসনামল। তো সেই জায়গা থেকে আসলে আমাদের লড়াইটা অনেক দীর্ঘ। 5 তারিখে যখন আসলে হাসিনা পালিয়ে যায়, তখন কয়েকটা মুহূর্তের জন্য হলেও একটু স্বস্তি পেয়েছিলাম, হয়তো বা আমাদের দায়িত্বটুকু শেষ। কিন্তু সন্ধ্যার পরে যখন আবার বিভিন্ন জায়গা থেকে খবর আসে, ফোন আসতে থাকে যে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর হচ্ছে, হামলা হচ্ছে, পরিকল্পিতভাবে একটা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, তখন আসলে অনুধাবন করেছি যে আমাদের দায়িত্ব বা আমাদের জার্নিটা শেষ নয়, বরং মাত্র শুরু। তো সেই জায়গা থেকে মনে করি এখনো অনেক কিছু করার আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেটা শুধুমাত্র রাজনৈতিক দলে গিয়ে নিজের জন্য কি নয়, কিংবা রাজনৈতিক দলে যারা কাজ করছে তারা যে শুধুমাত্র নিজের জন্য কাজ করছে বিষয়টা এমন নয়, তারাও কিন্তু দেশের জন্য, দশের জন্য চিন্তা করছে। তো সেই জায়গা থেকে আমার আপাতত মনে হচ্ছে যে আমার রাজনৈতিক দলে যাওয়ার প্রয়োজন নেই। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে, এই শহীদদের ব্যানারের থেকে তাদের জন্য কাজ করি এবং দেশের মানুষের জন্য কথা বলি। এবং আরেকটা বিষয় আপনি যেটা উল্লেখ করেছেন যে এই ব্যানারের প্রয়োজনীয়তা কি, অবশ্যই এই ব্যানারের প্রয়োজনীয়তা আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা না চাইতেই যে জিনিসগুলো পাওয়ার কথা ছিল, যে জুলাই সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র, আহত শহীদ পরিবারদের পুনর্বাসন, আহতদের সঠিক চিকিৎসা, তাদের তালিকা চূড়ান্তকরণ থেকে শুরু করে নানাবিধ কাজ আমাদের না চাইতেই যেগুলো পাওয়ার কথা ছিল, পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো নানা ধরনের গড়িমসি চলছে। অনেক মহলে এই বিষয়গুলো যাতে না হয়, বাস্তবায়ন না করা যায়, সেই বিষয়ে নানা তৎপরতা চালাচ্ছে। সেই জায়গা থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটার অনেক কিছু করার আছে বলে আমি মনে করি। সেটা অনেক বলতে অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই বিষয়গুলো নিয়ে আসলে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কথা বলতে না পারে 24-এর এই গণঅভ্যুত্থানের পরে, তাহলে আসলে আমি মনে করি অন্য কোনো ব্যানার থেকে এগুলো অবশ্যই উত্থাপন করবে, কিন্তু বৈষম্য বিরোধী ব্যানার থেকে এটা প্রথমত এবং প্রধানভাবে উত্থাপন করা উচিত এবং তাদের এটা ফার্স্ট প্রায়োরিটির বেসিসে এটা এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। সম্প্রতি আমরা দেখলাম যে আপনাদের কাউন্সিলের পরপরই উমামা ফাতেমা তিনি আসলে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকেই সরে দাঁড়ালেন। এই বিষয়টিকে আপনি যখন মুখপাত্র হিসেবে নির্বাচিত হলেন তখন আসলে কিভাবে দেখছেন? এখানে আসলে উমামা আপা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন দায়িত্বশীল ব্যক্তি, তার অবদান আসলে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমি তার অবদানকে খুব শ্রদ্ধা করি এবং সে গতকাল যেই স্টেটমেন্ট দিয়েছে, বৈষম্যবিরোধী নিজ উদ্যোগে সে নিজ সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে এবং কিছু অভিযোগ উত্থাপন করেছে। এক্ষেত্রে আসলে আমরা তার পুরো বিষয়টা খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি। এবং এখানে আসলে আরেকটা প্রশ্ন থাকে যে আমাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যেহেতু সে অভিযোগগুলো তুলেছে এবং প্রশ্ন উত্থাপন করেছে, সেটা আমি নিশ্চিত করলাম যে আমরা এটা খুব গুরুত্বের সাথে দেখছি। অন্যদিকে আসলে আমাদের এই যে মতের পার্থক্য, মতের অমিল, এইটাকে আসলে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। এটা অন্যতম গণতান্ত্রিক একটা চর্চা বলা চলে, কেননা একটা সংগঠনে থেকে সবার মতের মিল এক হবে, চিন্তার মত মানে মিল এক হবে, এইটা আসলে বিষয় না। আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে চিন্তার মিলটা মুখ্য নয়, ভিন্ন মতামতের মাধ্যমে সহাবস্থানে থেকে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া, প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসলে মুখ্য। সেক্ষেত্রে তার ভিন্ন মতামতকে আমরা শ্রদ্ধা করি। একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ভিন্ন মতামত থাকাটা অস্বাভাবিক কিছু নয়, বরং ভিন্ন মতামতের ভিত্তিতেই একটা প্ল্যাটফর্ম আরও পরিপক্ক হয়ে ওঠে। সেই জায়গা থেকে ভিন্ন মতামতগুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং এই ভিন্ন মতগুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্ল্যাটফর্মকে আরও শক্ত এবং একটা শক্ত ঐক্যের জায়গায় গড়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে আমি মনে করি। এখানে আসলে আপনি শুরুতেই যেটা বললেন যে এনসিপিতে নারীরা নিরাপদ কিনা, এই বিষয়টা আসলে এনসিপি এনশিওর করবে যে তাদের সংগঠনে কিংবা তাদের রাজনৈতিক দলে তারা নারীদেরকে কী রূপে দেখতে চায়, কীভাবে দেখতে চায়, সেই জায়গাটা আসলে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্র থেকে শুরু করে নারীদের জায়গাটা এনশিওর করার জায়গা থেকে তারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটা আসলে বেটার এনসিপি এক্সপ্লেইন করতে পারবে, আমি না। এবং আপনি যদি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আসলে আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থানে যেটা দেখেছি যে 24শে জুলাই আসলে মেয়েরা যেইভাবে নেমে এসেছিল, যেই সংখ্যায় নেমে এসেছিল, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো আন্দোলন সংগ্রামে আসলে মেয়েদের এই পরিমাণে অংশগ্রহণ আমরা আসলে কোথাও দেখিনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য অন্যতম একটা অনন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছিল, এই নারী নেতৃত্ব, এই নারী মুখগুলোকে কাজে লাগানোর এবং তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের তাদের কণ্ঠ শোনার। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে আসলে নারীরা আবার ঘরে ফিরে গিয়েছে, জুলাইয়ের নারীরা। সেই ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমরা দেখেছি বিভিন্ন ক্রান্তিকালে আসলে বাংলাদেশের মেয়েরা তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নিজেদের সর্বস্বটুকু দিয়ে দেশের ক্রান্তি লগ্নে হাল ধরেছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে বিভিন্ন দলাদলি কিংবা রাজনৈতিক চাপে কিংবা আমরা দেখেছি বিভিন্ন সময়ে অনেক নানাভাবে হুমকি, অনলাইন হ্যারাসমেন্ট, টার্গেট করে বুলিং, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আসলে মেয়েরা হচ্ছে। আমরাও এই বিষয়গুলো অ্যাড্রেস করছি এবং কী সমস্যার কারণে আসলে নারীরা রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আবার বিমুখ হয়ে পড়ছে, এই বিষয়গুলো অ্যাড্রেস করে, সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা আবার এই বিষয়গুলো এনশিওর করে যাতে আবার নারীরা সম্মুখে এগিয়ে আসতে পারে, এই বিষয়গুলো নিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। আপনারা আসলে শুরু থেকে যদি দেখেন 24শে জুলাই গণঅভ্যুত্থানে এই প্ল্যাটফর্মটা ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা নেতৃত্ব দিয়েছে। সেই জায়গা থেকে এনসিপি হয়েছে 2025 সালের 28শে ফেব্রুয়ারি। তো খুব স্বাভাবিকভাবে দেখতে গেলেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আগে প্রতিষ্ঠিত একটা ব্যানার এবং এনসিপি তারপরে। যদি বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই এনসিপির জন্ম হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও একটি ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্ম হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বৈষম্য এদের অংশ কিংবা অঙ্গ সংগঠন হওয়ার কোনো সুযোগ নেই, বরং বলা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের জন্ম। তো সেই জায়গা থেকে আসলে আমরা তাদের অংশ কিংবা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করা কিংবা হওয়ার কোনো আসলে প্রশ্ন দেখি না।